ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল আর ইনজুরিয়াস টু হেলথ। আমরা টিম গল্পগুজব বিভিন্ন ধরনের বিষয় নিয়ে গল্প পরিবেশন করে থাকি। অনেক সময় রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট লেখক এবং লেখিকা বিভিন্ন ধরনের প্লট, যেমন ভূত, প্রেত, পিশাচ, অলৌকিকতা, তন্ত্র, মন্ত্র এবং নানান অতিপ্রাকৃত বিষয়ের অবতারণা করে থাকেন। এগুলি সমস্তই লেখক ও লেখিকার কল্পনাপ্রসূত। বাস্তবের কোনো ঘটনার সাথে এর কোনো মিল নেই। যদি তেমনটা হয়ে থাকে তবে তা নিতান্তই কাকতালীয়। মুক্তি চাই, মুক্তি, মুক্তি চাই। ভীষণ ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। তোদের কাছে না পেলে আমার মুক্তি নেই, মুক্তি নেই। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি। পাপ করে সাময়িকভাবে তাকে ধামাচাপা দেওয়ার হাজারো চেষ্টা করলেও কোনো না কোনো সময় তার উন্মোচন হবেই। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। তাই হয়তো আমাদের আজকের গল্পে অচিন্ত আর বিট্টু এক জঘন্যতম কাজ করে সাময়িক পার পেলেও শেষমেশ নিজেদের সমর্পণ করতে বাধ্য হলো। প্রতিনিয়ত তাদের কৃতকার্যের ফলস্বরূপ যে কালো অপছায়া তাদের তাড়া করে বেড়াতো, তার কাছে পরাস্ত হতে বাধ্য হলো। সেই প্রায়শ্চিত্ত স্বরূপ এক অন্ধকার জঠরে চিরজীবনের মতো তাদের বন্দী হতে হলো। দোজখ শব্দের অর্থ নরক। এ গল্প এমনই এক প্রায়শ্চিত্তর, যেখানে কিভাবে এক অন্যায় কাজ দোষী মনে নরক যন্ত্রণার উদ্রেক ঘটায় প্রতিটি ক্ষণে, সেই নিয়ে আজকের নিবেদন সুরজিৎ ঘোষের ছায়াসঙ্গী গল্প অবলম্বনে ভয়ঙ্কর হাড় হিম করা ভৌতিক কাহিনী দোজখ। গল্পের নাট্যরূপ ও সংলাপ সংযোজন সব্যসাচী। গল্প পাঠে অনিমেষ। অন্যান্য চরিত্রে অয়ন, সুমন, দেবস্মিতা ও সোমদর্শী। এডিটিং ফিনিক্স অডিওভার্স। পোস্টার ডিজাইন শুভদীপ। পরিচালনা সোমদর্শী ও অয়ন। সূত্রধার আমি বরষা। শুরু হচ্ছে টিম গল্প গুজবের আজকের নিবেদন সুরজিৎ ঘোষের কাহিনী অবলম্বনে ভয়ঙ্কর ভৌতিক গল্প দোজখ। এত অন্ধকার আগে কখনো দেখেনি অচিন্ত। মিশমিশে কালো একটা পরত গোটা জায়গাটাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ঘুটঘুটে অন্ধকারেই এবার অচিন্ত দেখতে পেল বাড়িটাকে। একটা জীর্ণ শীর্ণ বাড়ি, অনাদরে অবহেলায় যার দেওয়াল ও ছাদ থেকে ক্রমাগত খসে পড়েছে চুনসুরকির শেষ আস্তরণটুকু। বাড়ি না বলে অবশ্য অট্টালিকা বললেই ভালো হয়। বিশাল এ প্রাসাদ সম বাড়ি আজ প্রকৃতির ঋতু বৈচিত্র্যের শিকার। রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছুর করাল গ্রাস থেকেই রেহাই পায়নি
এই প্রাচীন অট্টালিকাটি। নির্জনে বেড়ে উঠেছে আম, জাম, কুল, বেল, তাল, বট কিংবা বাবলার ঝাড়। আর এ সবই যেন আরো বেশি করে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে বাড়িটাকে। সময় বোধহয় আর বইছে না, থমকে গেছে যেন মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। আজ বড় দম বন্ধ করা আবহাওয়া, গুমুট ভাব একটা। অচিন্ত মুখ তুলে তাকাতে পুরো বাড়িটার খিলানের ঠিক মাথায় আধখানা চাঁদ দেখতে পেল। আর তার ম্লান আলোয় সে স্পষ্ট বুঝল বাড়িটির দক্ষিণ কোণে ঘেটু আর সন্ধ্যামালতির ঝোপঝাড় ভেদ করে ভেতরে প্রবেশ করল এক যুবক। পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট হলো সেই দেহাবয়ব। চারিদিক অনৈসর্গিক রকমের নিস্তব্ধ। সমগ্র জঙ্গলের জায়গাটা উঁচু নিচু পাথর আর নানান রকম খানাখন্দে ভর্তি। মাঝে মধ্যে সাংকেতিকভাবে গাছের পাতাগুলি কি সবচেয়ে বলা বলি করছে নিজেদের মধ্যে, কে জানে। অচিন্ত হঠাৎ অনুভব করল যুবকের সমস্ত গতিবিধি সে যেন নিজের মধ্যেই অনুভব করছে। এ যেন এক অদ্ভুত ছায়া ছবি চলছে। যুবক যা করছে সে সবটাই যেন অচিন্ত তার প্রতিটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করছে। সে বুঝতে পারছে অস্পষ্ট এক ফিসফিসানি শুনে যুবকের মতোই তারও গা হাত শিরশির করে উঠল। কি করতে এসেছে সে? যুবকটি বা কে? খুব চেনা, কিন্তু কিছুতেই তার চেহারাটা প্রকট হচ্ছে না মনের কোঠায়। মনে হচ্ছে তাকে সে ভালো মতোই চেনে। পরক্ষণে তার সমস্ত কার্যকলাপ যেন অন্যরকম ঠেকছে। অচিন্ত কি কোনো মায়াবী লোকে বিচরণ করছে? কে জানে। এবার সে টের পেল একটা ক্ষীণ সুর ভেসে আসছে। অদ্ভুত তার মাধুর্য। সুর যেন ছেয়ে রয়েছে অন্ধকারের প্রতিটি স্তরে। গাটা ছমছম করছে। আবার এরকম জনপ্রাণহীন প্রকৃতির বুকে বাঁশি বাজায় কে? অচিন্ত এগিয়ে যায় আরো। যুবকটির পিছু নেয় সে। বাঁশির সুর তাকে দুর্বার বেগে টানতে লাগলো। নির্জন আগাছায় ঢাকা পুরো বাড়িটা যেন হাত ছানি দিয়ে ডাকছে। সুরের মাধুর্য তীব্র বেগে গ্রাস করতে চাইছে তাকে। সুরের মূর্ছনায় ডুবিয়ে দিতে চাইছে তার প্রাণ। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে বাঁশির সুরের উৎস খুঁজতে শুরু করলো। এবার খানিক পরে সে একটা আম গাছের সম্মুখে এসে দাঁড়ালো। অচিন্ত অবাক হয়ে দেখে সে যা চাইছে যুবকটি তাই করছে। তার নিজের মতো যুবকটির দৃষ্টিতেও অকুণ্ঠ এক কৌতূহলের সাথে মিশে আছে
সাংঘাতিক কোনো এক অশনি ত্রাস। মোটা শক্ত একখানা আম ডাল কুড়িয়ে নিয়ে যুবক দ্রুত পায়ে এগিয়ে যায় গাছটার গোড়ার দিকে। অচিন্ত পিছু নেয় তার। সে বেশ বুঝতে পারে তারই মতো যুবকটিরও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তৃষ্ণায় তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার জোগাড়। কিন্তু তা সত্ত্বেও জড়তা কাটিয়ে নিয়ে নিচু হয়ে মাটির উপর কান পাতে যুবক, এবং সেই সঙ্গে সেও। মুহূর্তেই বুকের মধ্যে যেন রণদামামা বেজে ওঠে। এক অবাক বিস্ময় ফুটে ওঠে তার মুখমণ্ডল জুড়ে। বাঁশির সুর অন্য কোথা থেকে নয়, আসছে আসছে এই বিশেষ জায়গার মাটির তলা থেকে। আশ্চর্য তো, মাটির তলা থেকে এমন বাঁশির সুর কি করে ভেসে আসছে? আম গাছের ডালখানা দিয়ে যুবকটি উন্মাদের মতো মাটি খুঁড়তে লাগলো। অচিন্ত সেখানে যুবকটিকে লক্ষ্য করতে থাকে অপরিসীম উত্তেজনা নিয়ে। নিরন্তর হাত চলছে যুবকটির। শ্রান্তি ক্লান্তি ভুলে ছুপ ছুপ করে মাটি কোপাতে লাগলো। এভাবে বেশ কয়েক হাত গভীর গর্ত করতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় তারা। এ কি দেখছে? যুবকটি খানিকটা জবুথবু হয়ে দাঁড়িয়ে রইল। সে যেন পাথরের মতো নির্জীব, নিষ্প্রাণ। তার সামনেই মাটির অনেকটা ভেতরে অন্ধকারময় গর্তের মধ্যে শুয়ে রয়েছে একটা নিথর দেহ। দেহটার কিছুটা অংশ বেরিয়েছে মাটির গর্ভ ছেড়ে। মৃতদেহের কোনো স্থানে কিন্তু এতটুকু পচন ধরেনি। মরা চাঁদের আলো সোজাসুজি গিয়ে পড়ছে মৃতদেহের মুখে, আর ঠোঁটে লেগে রয়েছে এক অদ্ভুত দীপ্তি। যুবকটি নিচু হয়ে সেটা প্রত্যক্ষ করতে যাবে, ঠিক এমন সময় সর্পের গতিতে গর্ত ছেড়ে উঠে এলো দুটো নীল হাত। কিছু বোধগম্য হবার পূর্বেই যুবকের গলা খামচে জড়িয়ে ধরে হাত দুখানা। সে এমনই সাংঘাতিক এক নাগপাশ যে নিমেষে মাটি ছেড়ে শূন্যে তুলে দিল তাকে। এই হাতের কবল থেকে মুক্তি পেতে শেষবারের জন্য ছটফট করে যুবকটি। কিন্তু তাদের লাভ বিশেষ কিছুই হয় না। উল্টে ওই নীল আঙ্গুলগুলো বজ্র আঁটুনিতে খাঁজে খাঁজে চেপে বসে যায়। আরো প্রাণবায়ু দেহ ছাড়লো বলে আর সময় নেই। নিষ্প্রাণ পুতুলের মতো নেতিয়ে পড়ার ঠিক আগে বুঝতে পারে যুবকটি ওই বলিষ্ঠ নীল বাহু দুটি পাতালের গর্ভে টেনে নিতে চায় তাকে। ওই পাশবিক দুই হাত আজ স্বীকার করবে তাকে। স্থাণু হয়ে দাঁড়িয়ে রইল অচিন্ত। তার না আছে বাধা দেবার ক্ষমতা, না আছে তার সে দৃশ্য দেখার সাহস। প্রবল এক
ভয়ে হঠাৎ সে টের পেল ক্রমশ ম্লান হয়ে আসছে বাঁশির সেই মিহি সুর, আর তারই মধ্যে কোন এক অলৌকিক জগতের ওপাশ থেকে ভেসে আসছে হাসির শব্দ, এবং সেই সাথে মানুষের গলার আওয়াজ। কে কি ডাকছে যুবককে? কে সে? যুবককে চেনা যাচ্ছে এবার। তার মুখ কেন জানি না এতক্ষণ বড্ড অন্ধকারাচ্ছন্ন ছিল। এবার অচিন্ত বুঝতে পারল এ তো খুব কাছের কেউ। না 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 না, এ হতেই পারে না। এই মরণ ফাঁদে কেন পা দিতে গেল সেই যুবক? অচিন্ত, 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 কিরে কিরে, এই অচিন্ত। অচিন্ত অনেকক্ষণ ধরেই ক্রমাগত গোঙাচ্ছিল। কিছু একটা চিৎকার করে বলতে গিয়েও বলতে পারছিল না। কয়েকটা অস্পষ্ট শব্দ, ছেঁড়া ছেঁড়া কয়েকটা কথা ছাড়া কিছুই ঠিক বোঝা যাচ্ছিল না। বিট্টুদা, ওকে কেন কেন আমরা সবাই মরণ ফাঁদ। আমিও দোষী। বিট্টুদা, আরে এই অচিন্ত, অচিন্ত, আরে আরে কিরে, তুই স্বপ্ন দেখছিস নাকি? আরে আরে এই অচিন্ত। ধরফর করে জেগে উঠেই জিতকে দেখতে পেল অচিন্ত। আরে আরে কি হলো রে? আরে আরে এই দেখ, আরে আরে চোখটা খুলে দেখবি তো। আরে আরে এই দেখ, আমি জিত। জিতের এমন আকস্মিক প্রশ্নে শিউরে উঠে চিৎকার করতেই যাচ্ছিল অচিন্ত। তারপরই নিজেকে নিজের ঘরে আবিষ্কার করে খানিক খানিক আশ্বস্ত হয় সে। এমন ভয়ানক বিশ্রী স্বপ্ন দেখল সে কেন? কোনো মতে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কি হবে? হ্যাঁ, কি হবে? আরে আরে অচিন্ত, তুই এত ভয় পেলি কেন? অচিন্তর শরীর অস্বাভাবিক রকমের কুঁকড়ে গেছে, কলকলিয়ে ঘামছে সে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো অবস্থায় অবাক চোখে তাকায় চারপাশে, বোঝার চেষ্টা করে তার সাথে ঠিক কি ঘটল। সে বই পড়ছিল, ভূগোলের বই। টেবিল ল্যাম্পের হলুদ আলোয় ভূগোল বইয়ের 122 নম্বর পাতা খোলা। তারপর 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 যে ঠিক কি হলো কে জানে। ঘুমানোর মধ্যেই একটা অবশ করা আচ্ছন্নতায় অচিন্ত যেন অন্য জগতে চলে গিয়েছিল। হঠাৎ চোখের সামনে কেউ যেন তুলে ধরল ওই ভয়ানক দৃশ্যপট। সেই হতভাগ্য যুবকটিকে সে ভালো মতোই চেনে। ওর পরনের জামা বড্ড চেনা চেনা ঠেকছে অচিন্তর। কার জামা ছিল ওটা? কোথায় দেখেছে সে? শারীরিক এবং মানসিক শক্তি তলানিতে এসে ঠেকেছে বর্তমানে।
অমঙ্গল সূচক সম্ভাবনায় শরীর আর মন ভীষণ রকমের দুর্বল হয়ে পড়েছে। আচ্ছা, ওঠ দেখি, ওঠ, এই জলটা খা, জলটা খা না, চার জলটা খা, তোর বেটার লাগবে, নে জলটা খা। স্বচ্ছ কাঁচের গ্লাসে জল বাড়িয়ে দেয় জীব। অশান্ত অচিন্তের মাথায় হাত বুলিয়ে দিতেই জলপূর্ণ গ্লাসটায় ঠোঁট ছোঁয়ায় অচিন্ত। মরুভূমির মতো শুকনো গলায় যেন পানভাসীর জলতরঙ্গ নেমে যায়। থ্যাঙ্কস জিৎ। আরে এতে থ্যাঙ্কস বলার কি আছে? আরে এ তো হতেই পারে। আরে আর কি হয়েছে বলতো তোর অচিন্ত? আরে এই দেখ না, আরে আমি তো করিডোর দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ দেখলাম তোদের দরজাটা খোলা, ভিতরে আলো জ্বলছে। তাই আমি ভাবলাম কি হলো কি, আর তোর রুমমেট জয়া বিক্রম তো বাড়ি গেছে। আরে হ্যাঁ অচিন্ত, তোর এখানে একা থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হলে কিন্তু আমায় বলবি কিন্তু। না রে, জানি না কেন বইটা পড়তে পড়তে আমার কেমন একটা ঘোর লেগে গেছিল, বুঝলি। কী সব হাবি জাবি দেখে ঘাবড়ে গিয়েছিলাম একটু। আমি ঠিক আছে, তুই যা, এখন শুয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ছি, তুই যা। জিৎ একটু উৎকণ্ঠা নিয়েই বলল, আচ্ছা বেশ, আমি তাহলে এখন আসছি। আরে যদি কোনো দরকার পড়ে অবশ্যই ফোন করবি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট রে। অচিন্ত, জিৎ, জয়, বিক্রম এবং আরও ওদের মতো অনেকেই শহরের এই মেসে থেকে পড়াশুনো করে। অচিন্ত রুমমেট জয় আর বিক্রম দুদিন হলো বাড়ি গেছে। ওদের রুমের পাশে কোনটাতেই থাকে জিৎ। পড়াশোনায় মোটামুটি বলা যায়। জয়, বিক্রম এবং অন্যান্য সবার হালও ওই একই। ক্লাসের টপার হলো অচিন্ত, আর জিৎ ওর একজন খুব ভালো বন্ধু। দুজনের মধ্যে মেধার তফাৎ বন্ধুত্বের অমলিন ধারায় কোথায় কবে যে হারিয়ে গেছে বোঝাই যায় না। জিৎ চলে যেতেই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো অচিন্ত। না, কাছে পিঠে এখন আর কেউ নেই। তা দেখে বিট্টুদার নাম্বারে কল করে ফোনটা তুলে ধরল কানে। ফিসফিস করে অচিন্ত কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ফোনের অপর প্রান্ত থেকে অস্ফুট কণ্ঠে প্রশ্ন ভেসে এলো, কে ছোটন ভাই? কি হয়েছে তোর? এত রাতে ফোন করলি? ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ বিট্টুদা, সব ঠিক আছে। এই বলছি, শোনো না, আচ্ছা এবারে পুজোতে যে টি শার্টটা কিনেছিলে সেটার একটা ছবি পাঠাতো। হ্যাঁ, পুজোতে যে টি শার্টটা কিনেছিলে সেটার একটা ছবি সেন্ড করো। অচিন্তর কথার কি উত্তর দেবে বিট্টু তার কুল কিনারা খুঁজে পেল না। কিছুক্ষণ বিমূঢ় হয়ে চুপ থেকে কেটে কেটে বলল, তুই কি রে ছোটন, এত রাতে ফোন করে কিনা কোন জামার ছবি চাইছিস? বলি হ্যাঁ রে, তোর পেট গরম হয়নি তো? বিট্টুদা, খুব জরুরি দরকার, তুমি প্লিজ একবার জামাটা ছবি তুলে পাঠাও না। আচ্ছা ঠিক আছে, সকালে পাঠাচ্ছি। তাহলে হবে তো? তুই এখন ঘুমো। আরে না বিট্টুদা, ছবিটা আমার এখনই চাই। ছবিটা না দেখলে আমার কিছুতেই ঘুম আসবে না। তুমি পাঠাও না প্লিজ, পাঠাও। উফ, মহা মুশকিল। আচ্ছা কোন জামাটা একটু খোলসা করে বলতো। আরে ওই যে দুর্গাপুজোর অষ্টমীর দিন যে জামাটা পরেছিলে, মনে আছে? সেইটা, হ্যাঁ সেইটা। আচ্ছা বেশ বুঝেছি। তুই এখন ফোনটা রাখ, ওয়ার্ড্রপ খুলে বের করতে হবে। হ্যাঁ তুমি এখনই পাঠাও তো। হ্যাঁ। ফোনে কথা বলা মিটে যেতেই বজ্রাহতের মতো চমকে গেল অচিন্ত। সে বেশ অনুভব করতে পারল কেউ একজন তার জানালার ওপাশ থেকে সরে গেল, আর যতটুকু ফাঁক ছিল জানালাটা
এক পশলা ঠান্ডা বাতাস এসে তার হাড়ের মজ্জা অবধি পৌঁছে একেবারে কাঁপিয়ে দিল যেন। অচিন্ত বেশ বুঝতে পারল এটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রকটভাবে এ এক অলৌকিক সত্তার উপস্থিতি জানান দেয়। সঙ্গে সঙ্গেই একটা খলখলে হাসির শব্দ অনুরণিত হলো রুমের প্রত্যেকটা চেয়ার, টেবিল, বেডের গায়ে ধাক্কা খেয়ে। সে বেশ উপলব্ধি করছিল এই কদিন একটা কালো ছায়ার মতো কিছু সর্বত্রই যেন তার সঙ্গী হয়ে গা ঘেঁষে লেপটে আছে। উঠতে, বসতে, খেতে, শুতে প্রতিটি ক্রিয়াকলাপে নজর রেখে চলেছে সন্তর্পণে, অগোচরে। একজোড়া লুকায়িত চোখ যেন কুৎসিতভাবে তাকিয়ে থাকে তারই দিকে। সেই দৃষ্টিতে নিহিত রয়েছে অগাধ ক্রোধ আর ঘৃণা। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ফোনের আলোটা জ্বলে উঠল। বিট্টুদার ছবি পাঠিয়েছে। একটা সাদা রঙের জামা, তাতে গোলাপি লাল ফুলের ছাপ। হ্যাঁ, কোনো ভুল হয়নি অচিন্ত। এই একই জামার প্রতিকৃতি সে দেখেছে ঘোরের মধ্যে। দু চোখের পাতা বন্ধ করে আরো একবার মনে করার চেষ্টা করল সে। সেই পুরনো বাড়ি, জঙ্গল আর মাটির তলায় এক পুরনো লাশ। ও ভাবতে ভাবতে ভয়ঙ্কর রকম সন্ত্রস্ত হয়ে পড়ে অচিন্ত। ওই জামা পরেই তো যুবককে দেখেছে সে। মুহূর্তে তাকে টেনে নিয়ে গিয়েছিল পাশবিক ওই দুই হাত। ভাবতে ভাবতে ঘেমে ওঠে অচিন্ত। ঘর্মাক্ত কলেবরে টেবিল ল্যাম্পের আলোটা নিভিয়ে শুয়ে পড়তেই সেকেন্ডের ভগ্নাংশে ছায়া ছায়া অস্পষ্ট সেই দেহটাও যেন পা ঘষে ঘষে এগিয়ে এসে শুয়ে পড়ল তার কোল ঘেঁষে। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের আলোটা জ্বালার পরও কারো দেখা পেল না যখন, তখন বাধ্য হয়েই আবার সেটা নিভিয়ে দিল। মনের মধ্যে চাপা পড়া প্রাথমিক ভয়টা পুনরায় তরতাজা ভাবে ফিরে এলো। আর সঙ্গে সঙ্গে একটা মাতাল করা বাঁশির শব্দ সুর এসে তাকে মোহিত করে তুলল। সেই মিহি অথচ শ্রুতিমধুর বংশীর ধ্বনিতে চোখ জুড়িয়ে এলো তার। আবার বাঁশিটা বাজছে। অনেক দূর থেকে কয়েকটা কথা ভেসে আসছে। ওটা ওটা বিট্টুদার গলা না? কাকে বলছে সে কথাগুলো? শোন পড়ি, এবারে কিন্তু অঙ্কে তুই কয়েক নম্বর ছেড়ে আসিস। কেন ছাড়বো কেন? যা বলছি শোন না। ভাই এবারে ফার্স্ট হবে, তুই কেন বারবার প্রাইজ পাবি? আজব তো, ওকেও পড়াশোনা করতে বল না, আমায় বলে কি লাভ? যা বলছি শোন, উল্টো পাল্টা বকিস না, নইলে কি? হ্যাঁ নইলে কি ভয় দেখাচ্ছিস? যা পারিস করে যা। হ্যাঁ, আমি 1 নম্বরে ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ, মুরত থাকলে আমার টেক্কা মেলে দেখা না। পারবি না? না পারবো না মানে পারবো না, যা পারিস করে যা। যা তো। বেশ, এর ফল কিন্তু মারাত্মক হবে। দেখে নেবো তোকে, আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, দেখবি দেখবি, দেখা যাবে কার কত মুরত আছে, দেখা যাবে। হ্যাঁ দেখে দেবে। হ্যাঁ, মুরত থাকলে টেক্কা মেরে দেখা আমাকে। ক্লাসরুমের ফার্স্ট বেঞ্চটা আজ খালি পড়ে আছে।
যেটা সচরাচর খুব একটা দেখা যায় না। ফার্স্ট বেঞ্চের প্রথমেই যে বসে সে হলো অচিন্ত। পড়াশোনায় ভালো হওয়ার দরুন সেই স্থানে বসার যোগ্য একজন বলে সে মনে করে নিজেকে। নেহাত অসুস্থতাজনিত কোনো কারণে স্কুল না এলে এই নিয়মের অদল বদল ঘটে, কিন্তু সকল ছাত্রকে তাক লাগিয়ে ও আজ বসেছে থার্ড বেঞ্চের এক পাশে, যা দেখে ভারী অবাক হলো বাকি ছাত্ররা। কেউ কেউ জানতে চাইল ফার্স্ট বেঞ্চে না বসার কারণ, কেউ কেউ আবার নিজেদের মধ্যে অচিন্তকে নিয়ে শুরু করলো নানান আলোচনা। কি ব্যাপার ভাই অচিন্ত, তুই আজকে এখানে বসে আছিস? কি ভাই হঠাৎ এদিকে? কি তোর তো বরাদ্দ সিট ওই দিকে রে, ওই ফার্স্ট বেঞ্চে, এখানে কি চাই? সামনে পেছনে ঘাড় ঘুরিয়ে কি যেন দেখে অচিন্ত, তারপর বিস্ময়ে চেপে খানিকটা হাসি। তার এই হাসি যে সম্পূর্ণ প্রাণহীন তা বলে দেওয়ার বিন্দুমাত্র অপেক্ষা রাখে না। আরে এমনি প্রতিদিন তো ওখানেই বসি আমি, আজকে তোরা বস না ওখানে। দেখ, রোজ রোজ ফার্স্ট বেঞ্চে জায়গা দখল করি তো তোদেরও তো কখনো সখনো সেই সুযোগ পাওয়া উচিত, তাই না? তাই আজ বসবো না আর কি ওখানে। বস না তোরা, কোনো অসুবিধা নেই, বস বস না। তার এই যুক্তি যে আদৌ বিশ্বাসযোগ্য নয় সেটা সে নিজেও বুঝতে পারে, কিন্তু এই মুহূর্তে আর অন্য কোনো শক্তিশালী অজুহাত তার মাথায় আসে না। কি জানি কি হয়েছে তোর, সেই ফার্স্ট বেঞ্চে যেদিন বসতে গিয়েছিলাম সেদিন তো মেরে ভাগিয়ে দিলি, আর আজকে আবার হঠাৎ করে, ওরে বাবা কি হয়েছে? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। অচিন্তর কানে সেসব কথা পৌঁছল কি না কি জানে। সে স্থির দৃষ্টিতে ভয়ে ভয়ে কয়েক সেকেন্ডের জন্য তাকায় ফার্স্ট বেঞ্চের একেবারে নিকটবর্তী বিশাল কাঠের আলমারিটার দিকে। অপ্রয়োজনীয় বাতিল কিছু কাগজপত্র, চক, ডাস্টার, পেন, পেন্সিল, খাতা, নোটবুক আরো বিভিন্ন জিনিসের ঠাঁই ওই আলমারিটা। গত কয়েকদিন ধরে আলমারিটার অন্ধকার কোণে কাকে যেন বসে থাকতে দেখেছে সে। অস্পষ্ট একটা ম্লান ছায়া ক্লাস চলাকালীন সর্বদা গুটি মেরে বসে থাকে ওই এক খামচা কোণে। বিকৃত ফ্যাসফ্যাসে গলা তার, নীরবে সে হাসে। অচিন্ত বুঝতে পারে যে ওকে শুধু সেই দেখে আর অন্য কেউ নয়, তাই আজ আর ফার্স্ট বেঞ্চে বসার মতো সাহস বা বুকে বল কোনোটাই তার নেই। সবেমাত্র ক্লাস স্টার্ট হয়েছে, ঠিক এমন সময় বাতাসে ভেসে এলো একটা মন মাতানো ধ্বনি। জানালা দিয়ে মুখ বাড়িয়ে তাকাতেই অচিন্ত দেখল গার্ডেনের গোলাপ বনের পাশে সিমেন্টের বেদিতে বসে আছে এক মুরলীধর, পেছন করে বসা, মুখ দেখা যাচ্ছে না। স্কুলের ছাত্র বলে তো মনে হচ্ছে না, তবে গার্ডেরা ওকে ভেতরে ঢুকতে দিল কেন? আর স্কুলের মাঝে এমনভাবে বাঁশি বাজাচ্ছে বা কি কারণে? তাহলে হয়তো বাঁশি বাজিয়ে আর্থিক সহায়তার উদ্দেশ্যে এসেছে ছেলেটি। ক্লাসে শিক্ষিকার পড়ানোতে মনোনিবেশ করে অচিন্ত, না হলে ম্যাডামের বকুনি অবধারিত, যা একজন ফার্স্ট বয়ের কাছে
মোটেও শোভনীয় না। বিভোর হয়ে শিক্ষিকার পড়া শুনতে শুনতে যখন সে ব্যস্ত, তখন আচমকা চোখটা একবারের জন্য চলে গেল গার্ডেনের দিকে। কিন্তু সেখানে আর কেউ নেই। ভোজবাজির মতো উধাও হয়ে গেছে ছেলেটি নাকি? অচিন্ত ভাবে তবে সে নিশ্চয়ই চলে গেছে অন্যত্র। আবার পড়ায় মন বসাবে এরূপ অবস্থায় বিনা মেঘে যেন কর্কর শব্দে বজ্রপাত হল। আচমকায় মস্তিষ্কে একটা যৌক্তিক প্রশ্নের উদয় ঘটছে। বাঁশির আওয়াজ কি সে ব্যতীত অন্য কেউ শুনতে পায়নি? সম্ভবত না যদি পেত, তাহলে কৌতূহলী দৃষ্টিতে সবাই তাকাতো বাইরের দিকে। কই, তেমনটা তো হলো না। মনটা খচখচ করে উঠতেই অচিন্ত ভালো করে কান পেতে শুনতে পেল তার লো বেঞ্চের নিচ থেকে আসছে একটা শব্দ। শব্দটা খানিক আগে থেকে শুরু হয়েছে। খসখসে বিশ্রী বেমানান একটা শব্দ। সিমেন্টের মেঝে বা দেওয়ালে নখ খসলে যেমন শব্দ বের হয়, ঠিক তেমন। বিষয়টা ভাবতেই মসৃণ ভাবে একটা ঠান্ডা রক্তধারা নেমে গেল শরীর জুড়ে। তার সচেতন ইন্দ্রিয় তাকে জানান দিল লো বেঞ্চের তলায় তার পায়ের কাছে বসে আছে সেই সুপরিচিত মূর্তিমান ভয়। মাথাটা নিচু করে তাকাতেই চিৎকার বেরিয়ে এলো অচিন্তর বুক ঠেলে। একটা মিশকালো ছায়া চার পেয়ে জন্তুর মতো অদ্ভুত ভঙ্গিমায় গুটিয়ে আছে সেখানে। দুটো বেরঙিন চোখ, একটা টিকালো নাক, আর মুখে অসংখ্য ধারালো ছুরির ফলার মতো দাঁত। ঠোঁটের কষ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ফোঁটা। আগুনের ভাঁটার মতো নিষ্ঠুর চাহনিতে সে তাকিয়ে আছে অচিন্তর দিকে। কান এঁটো করা একটা পৈশাচিক হাসি তার মুখে। অচিন্ত আর সহ্য করতে পারল না। দু চোখে অন্ধকার ঘনিয়ে এলো তার। জ্ঞান যখন ফিরল, অচিন্ত তখন নিজেকে আবিষ্কার করল মেষের বেডে। মাথার উপর চলন্ত ফ্যানটা ঘর ঘর শব্দ করে ঘুরছে অবিরাম। অজ্ঞান হবার কারণ স্মরণে আসতেই মারাত্মক আতঙ্কে শিউরে উঠল তার গোটা শরীর। ঘটনাটা ভাবা মাত্র কোথা থেকে যেন একটা ঠান্ডা অনুভূতি এসে কাঁপিয়ে দিয়ে গেল তাকে। ব্যাগ থেকে ফোনটা বের করতেই সে দেখল বিট্টুদা 8 বার ফোন করেছিল। হ্যাঁ বিট্টুদা, বলো। ছোটন, কি হয়েছিল? অজ্ঞান হয়ে গেলি কি করে? এখন কেমন লাগছে? যদি কোনো প্রবলেম হয় তাহলে বল, গাড়ি নিয়ে তোকে আনতে যাব। আরে ফাইন, আমি ঠিক আছি। ওই রেস্ট নিয়ে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাব। তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে? ছোটন, তুই বারবার আমার খবর নিচ্ছিস কেন বলতো? না মানে আমি কেমন আছি না আছি জানছিস। কাল জামার ছবি নিলি,
কোনো কিছু কি সমস্যা হয়েছে? না মানে এমনি ঠিক আছে সব। আচ্ছা আমার না বড্ড ঘুম পাচ্ছে বুঝলে, পরে আবার কথা বলবো। তুমি সাবধানে থেকো একটু, হ্যাঁ সাবধানে থেকো। অচিন্ত আর বিট্টু হরিহর আত্মা। দেখে বোঝার উপায় নেই অচিন্তর জেঠুর ছেলে বিট্টু। শহরের মেসে থেকে পড়াশুনো করলেও অচিন্ত গাঁয়ের ছেলে। বেহারটলি গ্রামে ওর বাড়ি। সম্ভ্রান্ত বনেদি পরিবারের ছেলে ওরা। গোটা অঞ্চলের 8 থেকে 80 সকলেই জানে তাদের বসু পরিবারের কথা। বেহারটলির বসু পরিবার এ যুগেও 51বর্তী পরিবার। অবশ্য বিট্টু আর অচিন্ত ছাড়াও আর একজন ছিল যার সাথে ওদের ভীষণ বন্ধুত্ব ছিল, পরিমল। প্রথমে পড়াশোনায় কাঁচা থাকলেও ধীরে ধীরে খুব ভালো রেজাল্ট করতে শুরু করলো পরিমল। 3 জন সবসময় একসাথে ঘুরত ওরা। পরিমল বাঁশি বাজাতো চমৎকার, কিন্তু হঠাৎ কি হলো একদিন স্কুল ছেড়ে উধাও সে। তারপর আর কোনো খোঁজ পাওয়া গেল না তার। তার বাড়ির লোক এসে অনেক খোঁজাখুঁজি করেছিল, থানা পুলিশ হয়েছিল, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। অচিন্তর ওর কথা মাঝে মাঝেই মনে পড়লে কোত্থেকে এক ভীষণ অপরাধবোধ কাজ করে। বন্ধু হওয়া সত্ত্বেও ওকে তেমন করে কখনো খুঁজেই নি সে। একদম বেপাত্তা হয়ে গিয়েছিল পরিমল। এই সমস্ত ভাবতে ভাবতেই অচিন্ত আবার যে কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। ঘুমটা ভাঙল ফোনের রিংটোনে। এত রাতে কে আবার কল করছে? আধো ঘুম চোখে ফোনের দিকে তাকাতে দেখল বিট্টু তার নাম্বারটা ভেসে উঠছে। ফোনটা রিসিভ করতে করতে অপর প্রান্তের কণ্ঠ অদ্ভুত রকমের ভীত শোনালো। বিট্টুদা যেন কোনো কিছুতে ঘাবড়ে গেছে। প্রচন্ড কিছু বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে বারে বারে। তারপর একটু ধাতস্থ হতে বলতে আরম্ভ করলো কথাগুলো। ছোটন ছোটন, আমার খুব ভয় করছে রে। মনে হচ্ছে আমার আমার ভীষণ বিপদ, ও আমায় মেরে ফেলবে। অচিন্ত ধরফর করে ওঠে। হ্যাঁ এই বিট্টুদা, কি হয়েছে? কে মেরে ফেলবে? একটা কিছু একটা আছে আমার চারিপাশে, জানিস? অদ্ভুত কালো একটা ছায়া পিছু নিয়েছে সারাক্ষণ। জানি না ওটা কিসের ছায়া, তবে ওই ছায়া জীব সম্পূর্ণ স্বাধীন কাকতালীয় ভাবে সে নিজের ইচ্ছায় যত্রতত্র বিচরণ করতে পারে এবং ক্ষুধার বুদ্ধি সম্পন্ন। ছোটন ও হয়েছে, ওটা আবার এসে গেছে। আমাকে দিয়ে বিছানার নিচে ঢুকে গেল। শটান, কি হবে এবার? আমার খুব ভয় লাগছে। কি হবে? কি বলছো তুমি? কে মেরে ফেলবে? আরে হুট করে ফোনটা কেটে যেতেই অচিন্ত দেখল তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। চার্জ যাওয়ার সময় পায় না, কি মুশকিল। বিট্টুর শেষ কথাগুলো শুনে ওর চোখ থেকে সবটুকু ঘুম কেড়ে নিল ওই অসীম আতঙ্ক। বুকের মধ্যে জন্ম নিল কোষ্ঠী পাথরের মতো কালো এক অন্ধকার। হৃৎপিণ্ড তার গতি বাড়িয়েছে 3 গুণ বেগে। কেউ যেন 1 বালতি বরফ গলা জল ঢেলে দিয়েছে অচিন্তর গায়ে। ভীষণ রকম ঠান্ডা লাগছে তার। সন্ত্রস্ত চোখে বেডের নিচে উঁকি মেরে একবার সে দেখে
না, কেউ নেই। সত্যিই যদি ওর বেডের নিচেও কেউ থাকতো, তাহলে সেটা দেখা মাত্র বুঝি ফেটে যেত হৃৎপিণ্ডটা। হাঁপুরের মতো বুকটা অনিয়ন্ত্রিত হারে ধরাস ধরাস করে লাফাচ্ছে। একটা চাপা উদ্বেগ ছড়িয়ে পড়ছে দেহের বিভিন্ন অঙ্গে। অচিন্ত কান পেতে শোনার চেষ্টা করল বাতাসে কোনো সুর মিশে আছে কিনা। অসাড়ভাবে রুমের লাইট অন করে বসে থাকলো কিছুক্ষণ। বন্ধ দরজার দিকে এতটাই একাগ্রচিত্তে তাকিয়ে থাকে যে জানলাগুলোর কথা মাথাতেই আসে না। যদি একবার সে পিছন ফিরে তাকাতো জানলার দিকে, তাহলেই দেখতে পেত যে ছায়াকে খুঁজে চলেছে তার দুই নয়ন, সে সার্সির বাইরে উল্টো হয়ে ঝুলে আছে। হাওয়ার দাপটে তালে তালে দুলছে, একবার এপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে এপাশে, খানিকটা ঘড়ির পেন্ডুলামের মতো। কোনো মতে ফোনে অল্প চার্জ হতেই অচিন্ত বহুবার চেষ্টা করল বিট্টুদার সাথে কথা বলার, কিন্তু কোনো লাভ হলো না। সে যতবার ফোন করলো ঠিক ততবারই ফোন ধরল কখনো মা, কখনো বড় মা, আবার কখনো বাবা কিংবা বাড়ির অন্যান্য সদস্যরা। প্রত্যেকের কথার বয়ান মোটামুটিভাবে একই। বিট্টুদা নাকি অদ্ভুত সব আচরণ শুরু করেছে। কারো সাথে কথা বলছে না, মিশছে না, কেবল নির্বাক দৃষ্টিতে পাথরের মতো আড়ষ্টভাবে তাকিয়ে আছে। কথাগুলো শোনার পর থেকেই মনটা বিষণ্ণ হয়ে গেল অচিন্ত। ঠিক করল এই সপ্তাহে পড়ার চাপটা একটু কমলেই আসছে সপ্তাহে একবার বাড়ি যেতেই হবে। কিন্তু সপ্তাহ গড়াল না। রবিবার রাত 3টে নাগাদ ভয়ানক এক বার্তা এলো টেলিফোন মারফত। বিট্টুদার মা ফোন করেছে। ও ছোটন, ছোটন রে, তোর বিট্টুদা। ঘুম ঘুম ভাবটা কেটে যেতেই ভয়ের চোটে অচিন্তর আঙুলগুলো জমে গেল যেন। ফোনের ওপারে বিট্টুদার মা কিরেই চলেছে। অচিন্ত উত্তেজিত ভাবে বলে উঠল, বড়মা, কি হয়েছে? এই বড়মা, কি 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 হয়েছে? বিট্টুদা ঠিক আছে তো? তোর বিট্টুদাকে পাওয়া যাচ্ছে না রে। গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও কোথাও পাইনি। সর্বনাশ। হ্যাঁ রে, কাউকে কিছু না বলে কোথায় যে ছেলেটা হুট করে বেরিয়ে গেল বুঝতে পারছি না। হ্যাঁ রে, ওর আবার কোনো বিপদ আপদ হলো না তো? ঝড় ছড়িয়ে কেঁদে ফেলে বড় মা। অচিন্ত পরিস্থিতি সামাল দিতে নানান সান্ত্বনা দেয় বটে, কিন্তু তার নিজের অন্তরেও ডেকে চলেছে অবিরাম। আচ্ছা আচ্ছা, বড়মা শোনো শোনো শোনো, তুমি কান্নাকাটি থামাও। ভালো করে বাড়ির ছাদ পেছনের বাগানটা দেখো, ছোটকাকে বলো এক্ষুনি গাড়ি নিয়ে আসতে, আমিও বেরোবো। ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো, আমিও বেরোবো, আমি আসছি আমি। তাই আয় বাবা, দেরি করিস না, আমরা এবার মরেই যাব চিন্তায়। কি হবে রে আমাদের? এ কি সর্বনাশ করলে ঠাকুর। উফ, একটু চুপ করবে তোমরা? আসছি আমি আসছি বড়মা, আসছি আমি। ফোনটা রেখে অচিন্ত গভীর চিন্তায় ডুবে গেল। কিচ্ছু ভালো লাগছে না তার। মনের মধ্যে স্বপ্নের দেখা সেই আশঙ্কার ঢেউ আছড়ে পিছড়ে খাচ্ছে ক্রমাগত।
এই দমবন্ধ করা পরিবেশের হাত থেকে রেহাই পাওয়ার আশায় অচিন্ত বাইরের করিডোরে এসে দাঁড়ালো। আজ পূর্ণিমার ভরা চাঁদের আলো আকাশে, কয়েকটি মেঘ জমেছে যত্রতত্র। মায়াবী জ্যোৎস্না সর্বত্র আলোকিত করে তুলেছে। তার সাথে করিডোর জুড়ে দাপাদাপি করছে ছুটন্ত হিমেল বাতাস। মাথার উপরের মেঘে মেঘে মাঝে মধ্যে চাবুকের মতো খেলে যাচ্ছে বিদ্যুতের ছটা। তারই মধ্যে হঠাৎ কোনো ছায়াছবি চলতে শুরু করলো। একটা ছেলে বাঁশি বাজাচ্ছে, কি সুন্দর সুর, পাগল করে দেয় অমন মায়াবী মূর্ছনায়। কিন্তু এত দরদি যে সে কেঁদে ফেলেছে নিজেই। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। হঠাৎ কারা যেন ওকে পেছন থেকে এক ঠেলা দেয়। দুটো ছেলে, দুজনেরই মুখ অন্ধকারাচ্ছন্ন। তাদের আচমকা ধাক্কায় বংশীবাদক ছেলেটি হুমড়ি খেয়ে পড়ে আর হাতের বাঁশিটা ছিটকে পড়ে যায় সামনে। সঙ্গে সঙ্গে পেছন থেকে ছেলে দুজন চড়াও হয় তার উপর। তারপর এলো পাথারি মারতে শুরু করে তাকে। ছেলেটি চিৎকার করে উঠল বারবার, যন্ত্রণায়, আঘাতে। তবু বিরামহীন মার থামল না একটু। মারের চোটে জুত করতে পারল না আর সে। মুখ দিয়ে রক্ত তুলে নেতিয়ে পড়ল। তারপর তার বাঁশিটা ভেঙে মুচড়ে ফেলে তাকে টানতে টানতে নিয়ে জঙ্গলের আড়ালে চলে গেল তারা। এসব দেখতে দেখতে হঠাৎ এক তীব্র ঠান্ডা হাওয়ার ঝাপটা মারল অচিন্তর মুখে। চমকে উঠেই একটা অদ্ভুত অনুভূতিতে তার গাটা শিরশির করে উঠল। মনে হলো মেষের নিচ তলা থেকে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসছে কেউ। সেই সিঁড়িতে আসতেই করিডোরের আবছা আধো আলো আঁকড়িতে বিশাল লম্বা এক ছায়া পড়ল। অচিন্ত তাজ্জবভাবে দেখল ছায়াটি এগিয়ে আসছে ক্রমাগত, কিন্তু কোনো দেহ সেখানে উপস্থিত নেই। অদ্ভুত উজ্জ্বল অথচ নিস্তেজ দুটো চোখ। এক দৌড়ে ঘরে এসে ছিটকিনি তুলে দিতেই টের পেল আবার সেই বাঁশি বাজছে, আর সেই সাথে এক খলখল হাসি। সে বোধহয় পাগল হয়ে যাবে এবার। বাঁশি এবার তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। সুতীক্ষ্ণ শব্দ যেন ব্রহ্মতালু অব্দি নাড়িয়ে দিচ্ছে। মাথাটা দপ করে ধরে গেল তার। দুই হাতে রগ চেপে বসে পড়তেই দেহ মন সব কেমন অবসন্ন হয়ে উঠল, আর কিছু মনে নেই ওর। পরদিন সকালে উঠে রাত্রে সেই অনুভূতির কথা মনে হতে আবার সেই অপরাধ বোধ এসে তাকে জর্জরিত করে তুলল। কে জানে বিট্টুদা কেমন আছে? বেচারার কাছে এই সময় ওর থাকাটা উচিত ছিল। এই সমস্ত ভাবতে ভাবতে
বাইকের হর্ন শুনেই জানলা দিয়ে দেখল ছোটকা এসে গেছে। প্রয়োজনীয় জিনিসপত্রে ভর্তি ব্যাগটাকে ঝুলিয়ে নিয়ে বাইকের পিছনে উঠে বসল সে। ভোরের আলো সবে ফুটবে ফুটবে করছে। বাড়ি পৌঁছতে আনুমানিক ওই 8টা বাজবে। আর যেন তর সইছে না তার। কোনো মতে বাড়িতে আসতে না আসতেই অচিন্ত দেখল সকলে যেন কান্নাকাটিতে ভেঙে পড়েছে। লোকাল থানাতেও খবর দেওয়া হয়েছে। বসু পরিবারের বড় ছেলে নিরুদ্দেশ বিষয়টা বেশ চাঞ্চল্য ফেলেছে গোটা তল্লাটে। ইন্সপেক্টর নিজে বসে বড়দের সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছেন দেখে অচিন্ত উঠে এলো দুতলার একেবারে ডান দিকে কোণের বিট্টুদার ঘরে। ঘরের অবস্থা দেখে বুঝতে বাকি রইল না যে তার আগেও পুলিশ সহ বাড়ির বাকিরা জোর কদমে তল্লাশি চালিয়েছে। চারিদিকে জামা কাপড়, বইপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। টাকা পয়সা, ফোন কিংবা পোশাক আশাক কিছুই সঙ্গে নিয়ে যায়নি বিট্টুদা। তার যেন আর এসব কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, সেটা সে জেনেই গিয়েছিল। তবে কি অচিন্তর মনের মধ্যে দানা বাঁধা ভয়টাই বাস্তব রূপ নিল? ডায়েরির পাতা, বইয়ের তাক, জামার পকেট, ব্যাগের খাপ সবকিছু ভালোভাবে খুঁজেও কিচ্ছুটি পেল না সে। যদিও না পাবারই কথা, কারণ তার আগেও এই সকল জিনিসপত্র বহু মানুষের হাতে পড়েছে। বিট্টুদা যদি সত্যিই তার নিরুদ্দেশের ব্যাপারে কোনো কিছু লিখে রেখে যেত, তাহলে সেটা বহু আগেই অন্য কেউ না কেউ পেয়ে যেত। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। ইন্সপেক্টর কিছুই পাননি। তবে কি সেরকম কিছুই লিখে রেখে যায়নি বিট্টুদা? ভাবে অচিন্ত। বিছানার উপর থপ করে বসে পড়ল সে। দিনের ঝলমলে আলো ওর মুখে এসে পড়েছে। ঘরের উত্তর কোণের শালকাঠের দেরাজের একটা পাল্লা খোলা। অচিন্ত এক ছুটে দেরাজের পাল্লা ধরে টান দিল। ক্যাচ করে শব্দে দেরাজের মুখ ফাঁক হতেই উন্মাদের মতো এলোপাথারি ভাবে খুঁজে চলল ওই বিশেষ জামাটা, যেটা ও স্বপ্নে দেখেছিল। আলমারি, দেরাজ তো দূর, গোটা ঘরের কোথাও জামাটা পাওয়া গেল না। অচিন্ত নিজের ঘরে এসে চেঞ্জ করবার জন্য ড্রয়ার খুলতেই আশ্চর্য হয়ে দেখল যে জামাটার সন্ধানে হন্যে হয়ে খুঁজতে এতক্ষণ ধরে সে ব্যস্ত ছিল, সেটা তারই ড্রয়ারের ভিতর থেকে উঁকি মারছে। বিট্টুদার উপস্থিত বাস্তব বুদ্ধির তারিফ না করে থাকতে পারল না। জামাটা বের করে পকেটে আঙুল ভরতেই উঠে এলো একটা ছোট্ট চিরকুটের টুকরো। আঁকা বাঁকা ভাবে তার উদ্দেশ্যে লেখা কটা শব্দ। ছোটন, ছোটন সে আবার ফিরে এসেছে। সাবধান ভাই, সাবধান, কাউকে ছাড়বে না সে, কাউকে না। কোনো মতে নিজেকে সামলে নেয় অচিন্ত। মাথাটা কেমন যেন ঘুরছে ওর। চিরকুটে উল্লিখিত কথাগুলোই মস্তিষ্কে ধাক্কা খেতে আরম্ভ করেছে শতাধিকবার। 24 ঘন্টা কেটে গেছে, তাতেও বিট্টুর কোনো খবর পাওয়া গেল না। বন্ধু থেকে আত্মীয় মহলে ফোন করেও কোনো তথ্য মেলেনি। টেলিভিশনের নিউজ চ্যানেল এবং দুটো সংবাদপত্রের সাথে
কথা বলেছেন বসু পরিবার। প্রায় ডবল টাকা অফার করেই পরদিন সকাল থেকে নিখোঁজের বিজ্ঞাপনের চান্স পেয়েছেন তারা। সুস্থ সফল ছেলেটার কি এমন ঘটল যে প্রথমে গৃহবন্দী, অতঃপর সমস্ত ছেড়ে ছুড়ে বেপাত্তা হতে হলো তাকে? পুলিশি ইনভেস্টিগেশন চলছে, কিন্তু কোনো আপডেট আসেনি এখন। বিট্টু কোথায় যে গেছে তা গোটা পৃথিবীর কাছে অজানা থাকলেও জানলো শুধু একমাত্র অচিন্ত। চিরকুটের লেখাটা পড়ে তার বর্তমান অবস্থান সম্পর্কে সংশয়হীন হল সে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবার চোখের আড়ালে নিজের সাইকেলটা নিয়ে অচিন্ত বেরিয়ে পড়ল কলাবতীর উদ্দেশ্যে। বেহারটলি থেকে কলাবতীর দূরত্ব 3 কিলোমিটার। এর আগেও বেশ কয়েকবার সে বিট্টুদার সাথে লুকিয়ে গিয়েছে ওখানে। কয়েক যুগ আগে পুরনো কঙ্কালসার স্কুল বাড়িটা বয়স্কা বৃদ্ধার মতো এঁকে বেঁকে নুয়ে পড়েছে মাটিতে। একসময় ওই স্কুল বাড়িটার নাম ছিল কলাবতী শিক্ষা কেন্দ্র। তখনকার দিনে কলাবতী নামের এক নারীর অর্থে গড়ে উঠেছিল এই স্কুল। তাই তাকে সম্মান জানিয়ে স্কুলের নামকরণ করা হয় তার নাম অনুসারে। একদিন অগ্নি দুর্ঘটনায় শিক্ষকগণ সহ বেশ কিছু ছাত্র মারা যায়। বিপুলভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে স্কুল বাড়ি এবং ওই স্থান আর ব্যবহারযোগ্য থাকে না। ধীরে ধীরে নানা বনজ উদ্ভিদ ঘিরে ফেলে গোটা অঞ্চলটাকে। কলাবতী শিক্ষা কেন্দ্রকে মানুষ ত্যাগ করলেও পরম স্নেহে কোলে টেনে নিয়েছিল মমতাময়ী প্রকৃতি, যার ফলস্বরূপ কলাবতী আজ একটা ছোটখাটো অরণ্যের নাম। স্থানীয় মানুষ ছাড়া সেই অরণ্যের দিকে তাকিয়ে কেউ ধারণাই করতে পারবে না যে একটা আস্ত স্কুল ছিল সেখানে। একে তো এমন নিবিড় বন, তার উপরে আবার এতগুলো বাচ্চা আগুনে পুড়ে মারা গিয়েছিল। তাই বিষধর সাপের ভয়ই হোক বা ভূতের ভয়ে মানুষ ভুলেও আর ওমুখ হয় না। স্বপ্নে দেখা সেই পরিত্যক্ত ভগ্ন বাড়িটা যে কলাবতী শিক্ষাকেন্দ্র ছিল, সেটা অচিন্ত প্রথমেই বুঝতে না পারলেও পরে বুঝেছিল। পিচ রাস্তার ধারে একটা গাছের সাথে সাইকেলটা ঠেকিয়ে সেটা চাবি দিল অচিন্ত। মাথার টুপিটা খুলে হাত ঘড়ির দিকে তাকালো একবার। দুপুর 3টে। কলাবতীর দিকে তাকিয়ে থাকতে থাকতে অজ্ঞাত কোনো মাতাল করা নেশা যেন গ্রাস করল ওকে। চারিদিকে বিশাল গগনচুম্বী বৃক্ষের সারি দেখলে মনে হয় প্রকৃতি যেন উদ্ভিদের দেওয়াল তুলে লোকচক্ষুর হাত থেকে অতি সাবধানে গোপন করে রেখেছে কোনো নির্মম ষড়যন্ত্রের শেষ পরিণতিটুকু। চতুর্দিক সবুজ থেকে ঘন সবুজ হয়ে উঠেছে। কলাবতী যেন এক খামচা কালো অন্ধকারের শাড়ি জড়িয়ে রয়েছে। এমনকি দিনে দুপুরেও অরণ্যের ভেতরে কুয়াশার মতো ভেসে বেড়াচ্ছে চাপ চাপ কালচে অন্ধকার। দৈত্যাকার উদ্ভিদের পাশাপাশি ছোট ছোট আগাছার বন গজিয়েছে গোটা ধরাতল জুড়ে। মস্ত বিশাল গাছের দল প্রখরভাবে সূর্যালোকের আলো মাটিতে প্রবেশ করার কাজে বাধা প্রদান করছে। একটা ছায়ার মাদকতা ছড়িয়ে আছে গোটা অঞ্চলে। বুনো স্যাঁতস্যাঁতে গন্ধে পরিবেশ ভার হয়ে রয়েছে সর্বদা। আর বেশি কিছু না ভেবে এবং অযথা সময় নষ্ট না করে
অচিন্ত পা রাখল কলাবতীর বুকে। তৎক্ষণাৎ কেউ যেন স্বাগত জানালো তাকে। একটা শক্তপোক্ত গাছের ডাল ভেঙে সে এগিয়ে চলল সামনের দিকে। প্রতিটি গাছ যেন রেশারেশি করে বেড়েছে ঊর্ধ্ব গগনের উদ্দেশ্যে। উপরের দিকে মুখ তুললেও সূর্যের দেখা পাওয়া যায় না। গাছের এডাল থেকে ওডালে উড়ে বেড়াচ্ছে চেনা জানা কয়েক প্রজাতির পাখি আর দু চারটে কাঠবিড়াল। জায়গাটা যে একেবারেই সমতল তা ঠিক নয়, ছোট বড় পাথর আর ঢিবিতে ভরা। আচমকা একটা ঠান্ডা নিঃশ্বাসে কাঁধের লোমগুলো খাড়া হয়ে উঠল অচিন্ত। বিদ্যুৎ বেগে পিছনে ফিরতেও কাউকে দেখতে পাওয়া গেল না। একটা অনর্থক কৌতূহল যেন টেনে নিয়ে যাচ্ছে ওকে। চারিদিক নিঝুম, কেবল মাঝে মধ্যে জীবিতদের অংশীদারি হিসাবে পাখির কলকাকলি কানে আসছে। পায়ে পায়ে গাছের পাতা ঠেলে আরো গভীরে ঢুকে চলে অচিন্ত। সে জানে আরো কিছুটা এগোলেই পড়বে প্রাচীন কলাবতী শিক্ষা কেন্দ্র, আর তার ঠিক পেছনের আম গাছটা অব্দি যাওয়াই তার একমাত্র লক্ষ্য। মিনিট 5 হাঁটার পর মাথা ও গায়ে উপর থেকে কি যেন পড়ল টপ টপ করে। বুকটা ধক করে উঠল অচিন্তর। শুরু হলো বৃষ্টি। এক দৌড়ে গাছগাছালির পাতা ছেড়ে মাথায় চাপা দিয়ে কলাবতী শিক্ষা কেন্দ্রে আশ্রয় নিল সে। মেঘের খামখেয়ালিপনায় ভারী বিরক্ত হয়েছে সে। সাথে অজানা কোনো এক প্রচন্ড ভয়ে যেন কাঠ হয়ে গেছে। খবরে বৃষ্টির পূর্বাভাস দেখিয়েছিল বটে, কিন্তু সে তো রাতের দিকে নামবার কথা ছিল। অগত্যা অচিন্ত কলাবতীর চাতালে বসে বাধ্য ছেলের মতো মুষলধারে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। আবহাওয়া যেন তার সাথে ছলনা করল। দুপুরে বা বিকেলে বৃষ্টির সম্ভাবনা আছে জানলে মোটেও বাড়ি থেকে বের হতো না আজ। শিরশিরে বাতাসের সাথে জলের ঝাপটা এসে ভিজিয়ে দিতে লাগলো গোটা চাতাল। সন্ধ্যার সাথে এক অশুভ বাতাবরণ নেমে এসেছে পৃথিবীতে। এক পশলা ঝোড়ো হাওয়া কি যেন গুনগুনিয়ে বলে গেল কানে কানে। ঝাপসা পরিবেশে অচিন্তর মনে হলো কিছুটা দূরের খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। বৃষ্টি থামল পুরো 1 ঘন্টা বাদে। অন্ধকারে তখন চাপা পড়েছে গোটা কলাবতী বনভূমি। গাছপালা থেকে টপ টপ শব্দে ঝরে পড়ছে বৃষ্টির শেষ চিহ্নটুকু। চাঁদের সামান্য আলোয় নারকেল, খেজুর আর তাল গাছের পাতা নীলচে বর্ণ ধারণ করেছে। অগণিত ঝিঝি ডেকে চলেছে বিরামহীন ভাবে। সভয়ে অচিন্ত দেখতে থাকে নৈশ কলাবতীর বিচিত্র হাড় হিম করা রূপ। সাপদের পাল গর্ত ছেড়ে বাইরে বেরিয়ে আসছে শিকারের সন্ধানে। রক্ত জল করা তাদের হুঙ্কার ধ্বনিত হচ্ছে ক্ষণে ক্ষণে। পকেট থেকে ছোট টর্চটা বের করে আনলো অচিন্ত। ভাগ্যিস বুদ্ধি কাটিয়ে সঙ্গে করে এনেছিল, না হলে আজ আর রক্ষা ছিল না। টর্চের আলোর সাদা সরলরেখা একে একে ছুঁয়ে গেল
অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোকে। স্কুল ঘরের পিছনের আম গাছটার নিচে আসতেই মারাত্মক আতঙ্ক অচিন্তর হৃদয়ের সকল অনুভূতি মুছে সাফ করে দিল। এক লহমায় চোখ মুখের যাবতীয় পেশি কেঁপে উঠল থরথর করে। বাড়ি থেকে লুকিয়ে আনা ছোট খুরপি দিয়ে বহু কষ্টে গর্ত করতে লাগলো মাটিতে। ক্রমে ক্রমে সেই গর্ত হাত পাঁচেক হতেই একটা আর্ত চিৎকারে খান খান হয়ে গেল বনজ নিস্তব্ধ। বিস্ময়ে বিস্ফোরিত দৃষ্টিতে পলকহীন ভাবে অচিন্ত দেখল মাটির আস্তরণ ফুঁড়ে বেরিয়ে এসেছে দুটো মৃত মুখ। বহুদিন আগে মরে পচে শুকিয়ে চামড়া কালো হয়ে যাওয়া একটা বিভৎস মুখমণ্ডলের পাশেই যে শুয়ে রয়েছে তাকে অচিন্ত চেনে। হ্যাঁ, খুব ভালো করেই চেনে। আতকে উঠে অচিন্ত, কি বিটুদা, বিটুদা! বিট্টুদার শেষ পরিণতি দেখে কান্নায় ফেটে পড়ে অচিন্ত। হঠাৎ আম গাছটার উপর থেকে সরসর শব্দ হতেই চমকে তাকিয়ে দেখল অচিন্ত। হয়ে বুকের রক্ত যেন হীন হয়ে গেল তার। ওটা কি হিলহিলে সরীসৃপের মতো নেমে আসছে একটা কালচে জীব, কিন্তু অবিকল মানুষের মতো চেহারা, প্রচন্ড রোগা, একটা নগ্ন দেহ, ন্যাড়া মাথা, লম্বা চোখ, আর ঠোঁটের কোণে কি যেন লেগে রয়েছে, তরল পদার্থ কি? অসম্ভব ভয়ে পাগলের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করলে অচিন্ত। লতানে পাতায় পা আটকে ভেজা মাটিতে পিছলে গড়াগড়ি খেয়ে আবার সঙ্গে সঙ্গে উঠে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো সে। সরীসৃপের মতো আকৃতির সেই জীব মুহূর্তে তাড়া করলো তাকে। সেই সাথেই অদ্ভুত রকমের খসখসে গলায় কে যেন হাসতে লাগে, যে ভীষণ ক্রোধ আর বিদ্রুপ মিশিয়ে তাকে এখনই খতম না করা অব্দি শান্তি নেই ওই ইহলোকের গণ্ডি পেরিয়ে পাতালের অতল থেকে উঠে আসা জীবটির। যেন বহুদিন আগে থেকেই অপেক্ষা করছিল সেটা। আজ অচিন্তকে নাগালে পেয়ে একেবারে শেষ করে দিতে চায়। অচিন্ত আর পারছিল না। দৌড়তে দৌড়তে যতবার ক্লান্ত হয়ে পড়েছে ততবারই ওই ভয়ঙ্কর জীবের নিঃশ্বাস তার ঘাড়ে এসে পড়ছিল। উল্টে পড়ে যেতে না যেতেই সাপের মতো লকলকিয়ে জিভ বার করে তার চারদিকে কুণ্ডলি পাকিয়ে দাঁড়াচ্ছিল সেটা। অচিন্ত শেষ চেষ্টা করে একবার, আবারও উঠে দাঁড়ায় এবং দৌড় লাগায় সে। অনেকটা দূরে জঙ্গলের মধ্যে একটা আলো দেখতে পেল। তাহলে বাড়ি অব্দি পৌঁছতে পারত সে। তো ও কি? সে যেদিকে দৌড়চ্ছে সেখানটা ক্রমশ একটা জমাট অন্ধকার ভিড়তে শুরু করেছে। আলোটা আবার দৃষ্টির অগোচর হতে শুরু করলো। হে ভগবান, সে কি আর কখনো বাড়িতে পৌঁছতে পারবে না? পেছন থেকে ভয়ঙ্কর এক কান ফাটানো চিৎকার তাড়া করে আসছে। সে যেন এক নরক কুণ্ডের মধ্যে পড়ে গেছে। অন্ধকূপ থেকে উঠে আসা নরকের সেই পৈশাচিক অবয়ব
বড্ড চেনা, তার এক সময়ের অতি পরিচিত এক মুখ, যাকে একদিন নির্মমভাবে হত্যা করেছিল তারা, সে আর তার বিট্টুদা মিলে। আজ সে নরক থেকে উঠে এসে বদলা নিতে চায়। রক্ষা নেই আর। পাগলের মতো দৌড়তে 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 বারবার পড়ে, ধাক্কা খেয়ে আবার উঠে কোনো মতে অচিন্ত বাড়ি ফিরেছিল। কিন্তু সেই ছায়ার সঙ্গে তার পিছু ছাড়ে। বাড়ির আশেপাশে ক্রমাগত তার উষ্ণ নিঃশ্বাস দিয়ে বুঝিয়ে দিচ্ছিল অচিন্তকে বিপদ কাটেনি, বরং তা আরো সমারোহে ফিরে এসেছে। শেষ না করে সে যাবে না। সেদিন রাত্রেই অচিন্ত বেশ বুঝতে পেরেছিল নিয়তির বিধানের কাছে সে আর পেরে উঠবে না। যে পাপের বোঝা এতদিন দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করে বেরিয়েছে, সেটার স্খলন তার এই পৃথিবী থেকে যাবার সাথে সাথেই হবে, তার আগে নয়। সে যে ইচ্ছে করেই পুলিশকে পরিমলের অন্তর্ধানের ব্যাপারে সাহায্য করেনি, সে কথা এতদিন বুকে পাথর রেখে চেপে এসেছে। কেউ জানে না পরিমলের অন্তিম পরিণতি কি হয়েছিল। এক সে আর বিট্টুদা ছাড়া। আজ বোধহয় সময় হয়েছে সব কথা বলার, নইলে মুক্তি হবে না কারো, রেহাই পাবে না সে এই বিভৎস অভিশাপ থেকে। একটা চিঠিতে খসখস করে লিখে ফেলে 2 ছত্তর, তারপর দরজা খুলে বেরিয়ে পড়ে আবার সেই পুরো বাড়ির উদ্দেশ্যে। সে জানে সেখানে তার জন্য অপেক্ষা করছে বাকি 2 জন, সেই ছায়া সঙ্গী, অতৃপ্ত প্রেতের মতো তাকে আলিঙ্গন করবে মুহূর্তে। শেষবারের মতো একবার মায়ের মুখটা মনে করার চেষ্টা করে সে। তারপর 2 হাত বাড়িয়ে মিশে যায় অন্ধকারের মধ্যে। পরদিন সকালে অচিন্তর মা দরজা খুলতেই দেখল ছেলে নেই, চলে গেছে কোথাও। খালি বিছানায় পড়ে আছে একটা চিঠি। তার মর্মান্তিক বর্ণনা পড়ে শিউরে উঠল সবাই। মা, আমার কর্মফল আমাকে বাঁচতে দিল না মা। যে পাপের শাস্তি বিট্টুদা পেয়েছে তা এবার আমার ভোগ করার পালা। আমার পরিমল, আমি, বিট্টুদা, আমাদের সেই একসাথে কাটানো সুন্দর সময়গুলো আজকে খুব মনে পড়ছে আমার। কিন্তু ততবারই ঠিক মনে আসছে এমন জঘন্য অপরাধ কেন করলাম আমরা, কেন এমন জঘন্য অপরাধ করলাম। বেশ চলছিল জানো তো, বেশ চলছিল। পরিমল যে কেন আমাকে টক্কর দেবার সাহস দেখালো মেনে নিতে পারিনি, একদম মানতে পারিনি। বা বিশ্বাস করো, স্পোর্টস থেকে পরীক্ষা সবেতে ওর কাছে হাঁটতে আমার একটু ভালো লাগছিল না। মা কত সুন্দর বাঁশি বাজাতো, আমিও চেষ্টা করলাম, পারলাম না। একমাত্র বিট্টুদা আমার সব দুঃখটা বুঝেছিল জানো তো, ওকে শাসিয়েছিল জানো, তবুও শুনলো না। ওর আমাকে না টপকালে শান্তি কোথায়, কেন যে আমাকে টপকাতে গেল। পড়ি কিচ্ছু শোনেনি। তারপর আবার যখন প্রথম হলো, আমার মাথাটা আমি ঠিক রাখতে পারিনি। বিট্টুদার সঙ্গে আলোচনা করে একটা মাস্টার প্ল্যান বানালাম। আসলে বিট্টুদাই বানিয়েছিল, আমি শুধু সায় দিয়েছিলাম। কিন্তু আমিও ওই বিট্টুদার সঙ্গে সমানভাবে অপরাধী। ওকে ভুলিয়ে ভালিয়ে কলাবতীর জঙ্গলে যখন নিয়ে গেলাম, ও জানতোই না ও মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে। তারপর পেছন থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর ওপর চেপে বসে পাথরের আঘাতে খুন করলাম জানো তো। আর ওর লাশটা পুঁতে দিলাম ওই
কলাবতী স্কুলের পেছনের আম গাছের তলায়। ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে, পুলিশ তদন্ত করেও কিচ্ছু পাবে না, কিন্তু সে যে হওয়ার নয় মা। রোজও আসতো, স্বপ্নে দেখতাম রোজ আমার মৃত্যু হচ্ছে, বিট্টুদার ওই একই পরিণতি হচ্ছে মা। আমি আর পারছিলাম না, বুঝে গেছিলাম ওর আত্মা আমাদের ছায়া সঙ্গী হয়ে গেছে। পরিমলের ওই বিকৃত রূপ, ওই ভয়ঙ্কর চেহারাটা, থেতলে যাওয়া কালো আমাদের মনে করিয়ে দেয় ওর এই অবস্থার জন্য কেবলমাত্র আমরা দায়ী। হ্যাঁ, আমরা কেবলমাত্র আমরা দায়ী। রোজ ওর বাঁশির সুর শুনলে আমার গায়ে জ্বালা ধরায়, কিন্তু এ জ্বালা নয়, সাক্ষাৎ মৃত্যু যন্ত্রণা মা, মৃত্যু যন্ত্রণা। এইভাবে তিলে তিলে মরে যাচ্ছে, ভালো করে আত্মসমর্পণ করে একেবারে শেষ হয়ে যাওয়া ভালো। মৃত্যুটাও পারেনি। এইভাবে কেউ পারে না মা। মৃত্যুর তীব্রনে বাঁচতে বাঁচতে আমি আর পারছি না মা, আমি আর পারছি না। তাই চললাম মা। যেখানে ওরা আছে সেখানে আমাকেও যেতে হবে। আমরা না 3 মাস্কেটিয়ার্স ছিলাম, দুজনের একই পরিণতি। আমি কি করে? না, আমাকেও যেতে হবে মা ওর কাছে, আমাকেও যেতে হবে। পারলে তোমরা আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। ইতি, তোমাদের অচিন্তর চিঠি পেয়ে হুলস্থুল পড়ে গিয়েছিল চারিদিকে। পুলিশ ডেকে এনে যখন কলাবতী শিক্ষাকেন্দ্রের পেছনের আমতলায় মাটি খোঁড়া হলো, সত্যিই পাওয়া গেল 3টি লাশ। একটা বহু প্রাচীন বিকৃত পচা হাড় মাংসের দলা, আর তাকে আলিঙ্গন করে আরো 2টো দেহ, বিট্টু আর অচিন্তর। সদ্য মৃত বিট্টু আর অচিন্তর মুখ ছিল অস্বাভাবিক রকমের ভয়ার্ত, যেন মরণের আগে তারা প্রচন্ড ভয় পেয়েছে। কিন্তু পরিমলের বিকৃত বিবর্ণ ঠোঁটে ফুটে উঠেছিল অদ্ভুত এক আত্মতৃপ্তির হাসি। হয়তো এতদিন পর তার আত্মা আজ শান্তি পাবে। কেমন লাগলো আজকের গল্প? নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করবেন। আর সেই সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য তৈরি থাকুন। আমাদের টিম গল্পগুজব ইউটিউব চ্যানেলের লিঙ্ক ও অন্যান্য ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য স্টে টিউনড।